আসসালামু আলাইকুম। ক্রিক টক্স থেকে আমি আসিফুজ্জামান আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে বাংলাদেশের ম্যাচ যদিও ছিল না, বাট বাংলাদেশের জন্য একটা ভাইটাল ম্যাচ ছিল। ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে এই ম্যাচ শ্রীলঙ্কা হারার পরে বাংলাদেশের ইকুয়েশনটা আসলে কতটুকু টাফ হয়ে গেল। তো বেসিক্যালি আজকে ম্যাচ যদি নিয়ে কথা বলতে হয়, পাকিস্তান অ্যাজিউম করেছিলাম যে হয়তো হেরে যাবে, যেরকম ফর্ম ক্যারি করছিল শ্রীলঙ্কা, বাট সেটা হয়নি। বেসিক্যালি যে ম্যাচ দেখলাম তাতে মনে হলো যে শ্রীলঙ্কা আসলে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে একটু আসলে মনে হয় শেকি ছিল, তারা একটু বেশি নার্ভি ছিল এবং মনে হয়েছে তারা আসলে ডিসাইড করে ফেলেছে যে তাদেরকে 180 করতে হবে, আদারওয়াইজ এই ম্যাচ জিততে পারবে না। সো এক্সট্রা একটা রান রেট ক্যারি করতে গিয়ে আসলে তারা মোমেন্টামই হারিয়ে ফেলেছে। আমরা যদি প্রথমের দিকে দেখি, তারা ভেবেছিল যে প্রথম 2-1টা উইকেট পড়ে গেলেও পড়ে যাক, কিন্তু রান রেট সবসময় 10-এর মতো অ্যাবাভ রাখতে হবে এবং ডে এন্ড ডে 180-র মতো স্কোর হিট করতে হবে, যেটা আসলে তাদের জন্য আমি বলবো যে চ্যালেঞ্জিং ছিল এবং সেইটা আসলে ওভার এই রান রেটের প্রেশারটা নিতে গিয়ে তারা আসলে এটা ক্যারি করতে পারেনি। আমরা সবসময় দেখি শ্রীলঙ্কার ম্যাক্সিমাম উইনিং যে ম্যাচগুলো থাকে সেখানে আপনার ওপেনার যে দুজন আছে, পাথুম নিসাঙ্কা এবং থাকে হচ্ছে আমাদের কুশাল ম্যান্ডিস, বেসিক্যালি এদের মধ্যে দুজন যদি যে কোনো একজন যদি 50 অড রান করে দেয় বা 60 অড রান করে দেয়, শ্রীলঙ্কার 85% ম্যাচ কিন্তু বের হয়ে আসে ওখানে। যদিও আজকে শাহিন ভালো বল করেছে, বাট তারপরও বেশ কিছু লুজ বল ছিল। শাহিনের ইকোনমি কিন্তু ফার্স্ট 3 ওভারে কখনোই খুব বেশি ভালো ছিল না, মোর দেন 10 ছিল বা মোর দেন 9 ছিল। সো আমার মনে হয় তারা আসলে লুজ বলগুলোকে তো হিট করতে পেরেছে, বাট যেই কয়েকটা ভালো বল ছিল সেগুলোকে প্রপার রেসপেক্ট করতে পারেনি। আর মিডিল অর্ডার আমার শ্রীলঙ্কার একটু শেকি মনে হয়েছে। আসালাঙ্কা দাঁড়ানোর চেষ্টা করেছিল বাট পারেনি। আর পরবর্তীতে আসলে ইনফর্ম ব্যাটসম্যান ছিল হচ্ছে আপনার লাস্ট বাংলাদেশের দিন ভালো খেললো সানাকা আসলে প্রথম বলে আজকে ডাক মেরেছে। সো আলটিমেটলি শ্রীলঙ্কার যে স্কোরটা পোস্টেড করা ছিল সেটা করতে পারেনি। যে স্কোরটা পোস্টেড করছে তারা, সেটা ছিল খুবই লো মার্জিন, আমার 134 মনে হয় টার্গেট ছিল। সো এটা আসলে কখনোই তারা আসলে মানে ডিফেন্ড করতে পারবে এরকম মনে হয়নি, বাট পাকিস্তানকে তারা প্রেশারে রেখেছে। ডে এন্ডে কিন্তু পাকিস্তান 2 ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছে। তো আমার কাছে ইশাকজাদা ফারহানের ব্যাটিংয়ের স্টাইল ভালো লেগেছে। ওরা আসলে অ্যাটাকিং ক্রিকেট খেলছে, ইন্ডিয়ার ম্যাচ থেকেই তাদের এই ঘুরে দাঁড়ানো মনে হচ্ছে। তো অ্যাটাকিং ক্রিকেট শুরু করেছে ফারহান, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এরপরে যদি আমি বলি, এরপরে হচ্ছে নেওয়াজ, লাস্টে মোহাম্মদ নেওয়াজ যথেষ্ট ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 150-র ওপরে ব্যাটিং করেছে। সো আমার মনে হচ্ছে এটাতে বাংলাদেশের যে ইম্প্যাক্ট সেটা যেটা দাঁড়ালো, আমরা খুবই সহজ ইকুয়েশনের দিকে ছিলাম। মনে হচ্ছিল যে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে ইন্ডিয়া বা পাকিস্তানের একটা ম্যাচ আমরা যদি প্রপারলি উইন করতে পারি, আমাদের কিন্তু ম্যাচটা অনেক বেশি ইজি হয়ে যাবে ফাইনালের জন্য। এবং দেখা যাচ্ছে আজকের ম্যাচটা পাকিস্তান হারলে পাকিস্তানের মোমেন্টাম বা পাকিস্তানের মাইন্ডসেটও অনেক ডাউন থাকতো, যেটা তারা এখন অনেক বেশি চার্জ আপ থাকবে বাংলাদেশের সাথে তাদের নেক্সট ম্যাচ। আর বাংলাদেশের পরপর 2 দিন 2টা ম্যাচ, এবং প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সাথে, যেটা রাত পোয়ালেই শুরু হবে। সো বাংলাদেশের জন্য টাফ হয়ে গেল, ডেফিনেটলি টাফ হয়ে গেল। শ্রীলঙ্কা আমার মনে হয় আউট অফ দ্য টুর্নামেন্ট রাইট নাও। আর হচ্ছে বাংলাদেশের চান্স স্টিল অবশ্যই আছে, খুব ভালো চান্স আছে, কিন্তু আসলে কতটুকু করতে পারবে। বাট পাকিস্তানকে এই মোমেন্টে একটু টপ মনে হচ্ছে, বাংলাদেশের উপরে মনে হচ্ছে। রান রেটেও কিন্তু তারা পয়েন্ট টেবিলে এখন 2 নম্বরে অবস্থান করছে। যদি আগামীকালের ম্যাচ নিয়ে বলি, আগামীকালের ম্যাচ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হবে। সো এই ম্যাচে আমি মনে করি যে 11টা আসলে সিলেক্ট করা বাংলাদেশের জন্য খুবই ট্রিকি হবে, কারণ ইন্ডিয়ান পেস এর থেকে আমি মনে করি স্পিনে তারা বেশি শক্তি দিবে, এবং 3টা স্পিনার নিয়ে যদি তারা মানে 11-এ রাখে, সেক্ষেত্রে আমার মনে হয় কুলদীপ যাদব একমাত্র বলার থাকবে যে কিনা লেফটিদের জন্য একটু বেশি ইফেক্টিভ। আর তাছাড়া আমার মনে হয় লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যারা আমাদের আছে তাদেরকে আসলে প্রমোট করা উচিত, কারণ তারাই মনে হয় ইফেক্টিভ থাকবে যে বাকি দুজন স্পিনার আছে তাদের এগেনস্টে। তো আমি প্লেয়িং 11-এ আমি অবশ্যই সাকিবকে দলে চাই। সাকিব বেস্ট 11-এ আসা উচিত, এবং সাকিবের সাথে তাসকিন এবং মুস্তাফিজ, এই 3জন সিমার অ্যাটাক আমি চাচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে যেহেতু শুভমান গিল আছে এবং হচ্ছে প্রথমে যে
বামহাতি ব্যাটসম্যানটা আছে ইন্ডিয়ার, ও কিন্তু দারুণ ফর্মে আছে এবং ও হচ্ছে টপ নচ ক্রিকেট খেলছে। একদম এশিয়া কাপে যদি কোনো অ্যাটাকিং বেস্ট ব্যাটসম্যান থাকে সেটাই হচ্ছে ইন্ডিয়ান যে ইয়াং যে সেন্সেশন বলবো আমি, তাকে মনে হচ্ছে সবচেয়ে বেশি টপ খেলছে সে। তো আমি যদি এখন বলি যে আসলে কালকের ম্যাচে বাংলাদেশের আমি স্কোয়াড দেখছি এরকম যে আমার মনে হয় যেহেতু বাংলাদেশের দুজন লেফট হ্যান্ডেড ওপেনার আছেন, ইমন আছেন এবং হচ্ছে তামিম আছে, দুজনের একজন যদি 6 ওভার খেলে যায় বাংলাদেশ কিন্তু আপার এন্ডে থাকে। সো আমার মনে হয় যে বাংলাদেশের দুজন ওপেনারকেই খেলানো উচিত। আমি আগামীকালকার ম্যাচে 1 ডাউনে দেখতে চাই সাইফকে, 2 ডাউনে দেখতে চাই লিটনকে, নাম্বার 5-এ দেখতে চাই তাওহিদ হৃদয়কে, নাম্বার 6-এ একটু ডিসিশনটা ট্রিকি হবে, সেখানে আমি ইদার শামীম হোসেন অর আমি দেখতে চাই আমাদের উইকেট কিপার ব্যাটার যিনি আছেন, উনি যদিও খুব একটা বেশি ফর্মে নেই, তো তাদের যে কোনো একজনকে আমি দেখতে চাই আসলে টিমে। তো এইভাবে যদি টিমটা করা হয় তাহলে আমি অবশ্যই নাম্বার 7-এ দেখতে চাবো শাক মেহেদি, নাম্বার 8-এ দেখতে চাচ্ছি আমি হচ্ছে নাসুম আহমেদ, অ্যান্ড দেন 3টা ফাস্ট বলার আমি সাকিবকে দেখতে চাই নাম্বার 9-এ এবং 10-11 যথারীতি মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। এই স্কোয়াডটা নিয়ে যদি দাঁড়ায় আমার মনে হয় তামিম এবং ইমনের যে কোনো একজন ক্লিক করলে ব্যাটিংয়ে আমরা এগিয়ে থাকবো। আমি সাকিবকে মনে করি যে হি ইজ এ ব্রিলিয়েন্ট অলরাউন্ডার ফর বাংলাদেশ। আপকামিং ডেজে আমি তাকে খুব বড় একজন অলরাউন্ডার হিসেবে ট্রিট করছি এবং আমার মনে হয় ইন্ডিয়ান ম্যাচে ও ভালো করবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। যদিও টাফ হয়ে গেল, আমার মনে হয় যে কালকের ম্যাচের ইকুয়েশন কী হবে জানি না, বাট তারপরের দিনই হচ্ছে আমাদের সেমিফাইনাল ভার্সেস পাকিস্তান। যে উইন করবে সেই ইন্ডিয়ার সাথে ফাইনাল করবে বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।